আমাদের কুরবানির গরু বিক্রি করে দিতেই হবে। শুভেন্দু অধিকারী জবাব দাও, তুমি জবাব দাও। একটি রাজনৈতিক সিদ্ধান্তে এখন পশ্চিমবঙ্গে একসাথে তিনটি সংকট তৈরি হয়েছে। খামারিদের অর্থনৈতিক সংকট, সামাজিক বিভাজনের সংকট আর চিড়িয়াখানার বাঘ সিংহের খাদ্য সংকট। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই এখন পশ্চিমবঙ্গের বাস্তবতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট সম্প্রদায়কে চাপে রাখার জন্য, সেটা কেন উল্টো সেই সম্প্রদায়কে শক্তিশালী করছে আর নিজেদের ভোটারদেরই রাস্তায় নামাচ্ছে? আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। পশ্চিমবঙ্গে কোরবানির ঈদ সামনে রেখে রাজ্য সরকার গরু জবাইয়ের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। নির্দিষ্ট বয়সসীমা, স্বাস্থ্য শর্ত, অনুমতিপত্র, এত বেশি আইনি জটিলতা তৈরি করা হয়েছে যে কার্যত গরু কোরবানি করাটাই প্রায় অসম্ভব করে দেওয়া হয়েছে। এখন এই সিদ্ধান্তের পর তিনটি পক্ষের প্রতিক্রিয়া এসেছে। তিনটি গুরুত্বপূর্ণ, তিনটি অপ্রত্যাশিত, আর তিনটি একসাথে মিলিয়ে পড়লে বোঝা যায় এই নীতি কতটা অপরিকল্পিত ছিল। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়াটা সবচেয়ে বেশি চমকে দিয়েছে পর্যবেক্ষকদের। প্রত্যাশিত ছিল তারা প্রতিবাদ করবে, রাস্তায় নামবে, সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে যাবে, কিন্তু হয়েছে ঠিক উল্টো। কলকাতার মেটিয়া বুরুজ থেকে শুরু করে একাধিক এলাকায় মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ সংগঠিতভাবে রাস্তায় নেমেছে ঠিকই, কিন্তু তাদের হাতে পোস্টারে লেখা আইন মানব, গরু কোরবানি দেব না। এটা রাজনৈতিক বিশ্লেষণের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তারা তিনটি কাজ একসাথে করেছে। এক, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নৈতিক উচ্চতায় নিজেদের অবস্থান শক্ত করেছে। দুই, গরু বয়কটের মধ্য দিয়ে অর্থনৈতিক চাপ তৈরি করেছে হিন্দু খামারিদের উপর, যারা কোরবানির বাজারের সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল। তিন, সরকারকে একটি অস্বস্তিকর অবস্থানে ফেলেছে, কারণ আইন মানার পরেও সমস্যা তৈরি হচ্ছে। এর দায় এখন সরকারের ঘাড়ে। ইসলামী স্কলার ও ধর্মীয় নেতারা পরিষ্কার বার্তা দিয়েছে, গরু কোরবানি ইসলামে একমাত্র বিকল্প নয়। ছাগল, ভেড়া, দুম্বা সবই কোরবানির জন্য শরীয়ত সম্মত, ফলে ধর্মীয় বাধ্যবাধকতার দিক থেকেও কোনো সমস্যা তৈরি হচ্ছে না। কিন্তু এবার যখন মুসলিম সম্প্রদায় সংগঠিতভাবে গরু কেনা বয়কট করলো, তখন এই খামারিদের পায়ের নিচের মাটি সরে গেল। হাটে গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু ক্রেতা নেই, ঋণের টাকা শোধ হচ্ছে না, গরুর খাবারের খরচ দেওয়া যাচ্ছে না, আর প্রতিদিন যে পরিমাণ খরচ হচ্ছে সেটা তাদের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। একজন হিন্দু খামারি মহিলার বক্তব্য এই পুরো পরিস্থিতির নির্মমতা বুঝতে যথেষ্ট। তিনি বলছেন, ঋণ শোধ করতে পারছি না, গরুকে খাওয়াতে পারছি না, বাচ্চাদের খাওয়াতে পারছি না, স্বামী রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। এটা একজন মানুষের হতাশা না, এটা একটা সিস্টেম্যাটিক ব্যর্থতার প্রতিফলন। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে খামারি আক্ষরিক অর্থেই রাস্তায় গরু ছেড়ে দিচ্ছেন। খাওয়াতে পারছেন না, বিক্রি করতে পারছেন না, তাই ছেড়ে দেওয়া ছাড়া আর উপায় থাকছে না। রঘুনাথগঞ্জের নীলরতন কলোনিতে একজন বাসিন্দা ভিডিও করে দেখিয়েছেন, তার পাড়া পুরো গরুতে ভরে গেছে। রাস্তায়, গলিতে, বাড়ির সামনে সর্বত্র মালিকহীন গরু ঘুরে বেড়াচ্ছে। এটা শুধু একটা পাড়ার চিত্র না, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় একই পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার ভাবুন, একটি রাজনৈতিক সিদ্ধান্ত কতটা সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ধর্মীয় রাজনীতির অংশ হিসেবে, সেটা এখন পাড়ার গলিতে পরিবেশ দূষণ, জনস্বাস্থ্য ঝুঁকি আর সামাজিক বিশৃঙ্খলা তৈরি করছে। কিন্তু সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনাটা এখনো বাকি। এটা শুনতে রাজনৈতিক ব্যঙ্গ মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। পশ্চিমবঙ্গের চিড়িয়াখানা ও সাফারি পার্কগুলোতে গরু ও মহিষের মাংস সরবরাহের যে চেইন ছিল, গরু জবাই নিয়ে নতুন বিধিনিষেধে সেটা ভেঙে পড়েছে। একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিদিন 8 থেকে 12 কেজি লাল মাংস দরকার, কিন্তু এখন তাদের খাওয়ানো হচ্ছে মুরগি আর ছাগলের মাংস, যেটা তাদের স্বাভাবিক খাদ্যাভ্যাসের সাথে মেলে না। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দীর্ঘমেয়াদে এভাবে চললে বাঘের শারীরিক শক্তি, শিকারী প্রবৃত্তি, এমনকি প্রজনন ক্ষমতাতেও নেতিবাচক প্রভাব পড়বে। একটি রাজনৈতিক সিদ্ধান্ত এখন জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের খাদ্য নিরাপত্তাকেও হুমকিতে ফেলেছে। আপনার কি মনে হয়, নীতি নির্ধারকরা এই পরিণতি আগে থেকে ভেবেছিলেন, নাকি পুরো সিদ্ধান্তটাই রাজনৈতিক প্রচারণার বাইরে কিছু ছিল না? গরু কোরবানি নিষিদ্ধ করলে হিন্দুত্ববাদী ভোট ব্যাংক আরো সংহত হবে, মুসলিম সম্প্রদায় চাপে থাকবে, ধর্মীয় মেরুকরণে বিজেপি লাভবান হবে। মুসলিম সম্প্রদায় সংগঠিতভাবে আইন মেনে বিকল্প পথে গেছে, ফলে তাদের কোনো আইনি ঝুঁকি নেই, বরং নৈতিক অবস্থান শক্তিশালী হয়েছে। হিন্দু খামারিরা যারা বিজেপির ভোটার, তারা অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছেন। তাদের ক্ষোভ এখন সরাসরি শুভেন্দু অধিকারী ও বিজেপির দিকে। হিন্দু মহিলারা কলকাতার থানা ঘেরাও করছেন, তাদের দাবি শুভেন্দুর পদত্যাগ। এটা ক্লাসিক পলিটিক্যাল বুমেরাং। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। এই পুরো ঘটনাটা একটাই বিষয় সামনে আনছেন,
ধর্মীয় রাজনীতি যখন অর্থনীতিকে উপেক্ষা করে নীতি তৈরি করে তখন ক্ষতি কিন্তু সবারই হয়। পশ্চিমবঙ্গে গবাদি পশুপালন একটি বিশাল অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাত। লক্ষ লক্ষ পরিবার এর সাথে জড়িত। এই খাতের সবচেয়ে বড় মৌসুমী বাজার হলো কোরবানির ঈদ। হিন্দু মুসলিম নির্বিশেষে এই বাজার থেকে সবাই লাভবান হতেন। পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের এই সম্মিলিত সিদ্ধান্ত গরু না কিনে ছাগল, ভেড়া, দুম্বা নিয়ে কোরবানি করা, এটাকে শুধু ধর্মীয় সিদ্ধান্ত হিসেবে দেখলে ভুল হবে। তারা আইন ভাঙেনি, সহিংসতায় যাননি, কিন্তু অর্থনৈতিক বয়কটের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। যে ক্ষমতা আমাদের বিরুদ্ধে আইন বানায় সেই ক্ষমতার ভিত্তিটাই আমরা নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি। কারণ বাস্তবতা হলো কোরবানির ঈদে গরুর বাজারের সবচেয়ে বড় ক্রেতা মুসলিম সম্প্রদায়। তারা বাজার থেকে সরে গেলে পুরো সাপ্লাই চেইন ধসে পড়ে, আর সেটাই ঘটছে। ধর্মীয় নেতারা খুব হিসেব করেই এই বার্তা দিয়েছেন। তারা বলেছেন ইসলামে গরু কোরবানি বাধ্যতামূলক নয়, বিকল্প আছে, তাই আইন মানাটাই সবচেয়ে বুদ্ধিমান পথ। আর এর পরোক্ষ ফলাফল সেটা সরকারকেই বুঝতে দেওয়া হোক। এটা একটি অত্যন্ত পরিপক্ক রাজনৈতিক চাল, যেটাকে অনেক বিশ্লেষক অহিংস অর্থনৈতিক প্রতিরোধ হিসেবে চিহ্নিত করেছেন। তবে বাস্তবতা হলো শুভেন্দু এককভাবে এই সিদ্ধান্ত নেননি। এটা বিজেপির কেন্দ্রীয় মতাদর্শের অংশ। গো রক্ষা তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মের মূল স্তম্ভ। ফলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এটা ছিল প্রত্যাশিত। কিন্তু যেটা প্রত্যাশিত ছিল না সেটা হলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে হিন্দু ভোটারদের এই তীব্র প্রতিক্রিয়া। এটা প্রমাণ করে মতাদর্শ দিয়ে ভোট পাওয়া যায়, কিন্তু মানুষের পেটে লাথি মারলে মতাদর্শ টিকে থাকে না। পশ্চিমবঙ্গের প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে যে গবাদি পশুর বাজার বসে তার আকার শত শত কোটি টাকার। এই বাজারে সরাসরি জড়িত আছে খামারি, পরিবহন ব্যবসায়ী, খাদ্য বিক্রেতা, চামড়া শিল্প, মাংসের দোকানদার, এমনকি জুতা ও চামড়া পণ্যের ছোট কারখানা। খামারিরা ঋণগ্রস্ত হচ্ছেন, পরিবহন ব্যবসায়ীদের গাড়ি খালি পড়ে আছে, মাংসের দোকান বন্ধ হচ্ছেন, চামড়ার দাম পড়ে যাচ্ছে, কারণ কম গরু জবাই হলে কাঁচা চামড়ার সাপ্লাই কমবে। আর অন্যদিকে ছাগল, ভেড়া, দুম্বার দাম আকাশ ছোঁয়া। কলকাতার নাখোদা মসজিদ এলাকায় রাজস্থানী দুম্বার দাম আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এটা কি অর্থনৈতিক দূরদর্শিতার লক্ষণ, নাকি একটা সরকারের রাজনৈতিক অন্ধত্বের প্রমাণ? এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা সেটা হলো সাধারণ হিন্দু ও মুসলিম মানুষের প্রতিক্রিয়ায় একটি অভিন্ন সুর। হিন্দু খামারি মহিলারা বলছেন, মুসলমানদের কোরবানি করতে দাও, আমরা বাঁচি, তাদের সাথে আমরা একসাথে থাকি, তারা কোনোদিন আমাদের সমস্যা করেনি। মুসলিম সম্প্রদায়ের সদস্যরা বলছেন, আমাদের সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু এই আইনের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে হিন্দু ভাইদের। এই দুই পক্ষের মধ্যে ধর্মীয় বিভাজন নেই, আছে একটি সাধারণ অর্থনৈতিক বন্ধন। আর সেই বন্ধনটা ভাঙতে গিয়ে সরকার দুই পক্ষকেই নিজেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে ফেলেছে। প্রথমত, বিজেপির হিন্দু ভোট ব্যাংকে ফাটল ধরছে। খামারি, গোয়ালা, ছোট ব্যবসায়ী, এই অংশগুলো সরাসরি সরকারের বিরুদ্ধে যাচ্ছে। দ্বিতীয়ত, মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা নতুন ধরনের রাজনৈতিক সচেতনতা তৈরি হচ্ছে, যেটা আবেগ ভিত্তিক না, কৌশল ভিত্তিক। তৃতীয়ত, তৃণমূল কংগ্রেস বিরোধী দল হিসেবে এই পরিস্থিতি থেকে রাজনৈতিক সুবিধা তুলতে চেষ্টা করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা একটি তৈরি ইস্যু। আর যদি আগামী কয়েক মাসে গ্রামীণ অর্থনীতিতে এই ধাক্কার প্রভাব আরো গভীর হয়, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের জনসমর্থনে বড় ধরনের ক্ষয় দেখা যেতে পারে। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তে। খামারিরা তাদের গরু বাংলাদেশ সীমান্তে পাচার করছে জলের দামে। বাংলাদেশে অবৈধ গরুর প্রবেশ বাড়ছে, দেশি খামারিদের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই পরিস্থিতি থেকে সরকার কি পিছু হটবে, নাকি মতাদর্শের জেদে আরো কঠোর হবে? আর যদি কঠোর হয়, তাহলে পরবর্তী নির্বাচনে এর মূল্য কে দেবে? এই প্রশ্নের উত্তর আগামী কয়েক মাসে স্পষ্ট হয়ে যাবে। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন একটি টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? শুভেন্দুর এই সিদ্ধান্ত কি রাজনৈতিক দূরদর্শিতার অভাব, নাকি ইচ্ছাকৃত মেরুকরণের কৌশল? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।